বাংলাদেশ সীমান্তে ফের উত্তেজনা, নিজেদের নাগরিককে নিল না বিজেপি, ছোড়া হলো পাথর। বিমানবন্দরে চোর স্লোগান, কনভয়ে বাসের ধাক্কা, দিল্লি থেকে ফিরে ভবানী ভবনের উদ্দেশ্যে রওনা অভিষেকের। বিস্ফোরক মদ কেলেঙ্কারি, বোতলে 3 টাকা অতিরিক্ত আয়, সব টাকা পৌঁছত অভিষেকের কাছে, ফাঁস চাঞ্চল্যকর তথ্য। কোনো কার্ড লাগবে না, বেসরকারি হাসপাতালেও ফ্রি সার্ভিস, বড় সিদ্ধান্ত স্বাস্থ্যমন্ত্রীর। লাল সতর্কতা 3 জেলায়, কলকাতায় শুরু বৃষ্টি, আসছে দুর্যোগ, বাড়িতে থাকার পরামর্শ হাওয়া অফিসের। সাংসদ হওয়ার 2 মাসের মধ্যেই রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। স্কুলে গোমাংস, হিন্দু বন্ধুকে জোর করে খাওয়ানোর চেষ্টা মুসলিম ছাত্রের, তারপর ভিত্তিহীন গুজব, তৃণমূলের সঙ্গে সংযুক্তিকরণের জল্পনা ওড়ালো কংগ্রেস। চাপের মুখে কাটমানির প্রায় 2,90,000 টাকা ফেরত তৃণমূলের পঞ্চায়েত সদস্যর। 1.5 ঘন্টা পার, এখনও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করছে সিআইডি, কি প্রশ্নের সম্মুখীন তিনি। ফলতার এক সময়ের পুষ্পা, জাহাঙ্গীর খানকে হাফ প্যান্ট পরিয়ে ঘোরালো পুলিশ। অভিষেকের ঔদ্ধত্য, খারাপ ব্যবহার সব ধ্বংস করেছে, বিস্ফোরক মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। হু করে নেমে গেল সোনার দাম, সপ্তাহের মাঝেই বড় আপডেট, বিনিয়োগ করলে বিরাট লাভ। ফের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, 2 বছর পর আধার নামবে দিনের বেলায়। মার্কিন রণতরীর হামলা, তেলের জাহাজে, ওমান উপকূলে মৃত্যু 3 ভারতীয় নাবিকের। বাসকর্মীকে পিটিয়ে খুন টোটো চালকদের, প্রতিবাদে শান্তিপুরের 3টি রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট। জ্বালানি সংকটের মাঝেই বড় সিদ্ধান্ত, ইথানল মিশ্রিত পেট্রোলে শুল্ক ছাড় মোদী সরকারের। মমতা সঙ্গী হলে হাত ছাড়বে বাম, প্রভাব পড়বে ইন্ডিয়া জোটেও। আমি কি ডাস্টবিন, অভিষেক থাকলে দল ছেড়ে দেব, মমতাকে চরম হুঁশিয়ারি কল্যাণের। মাথায় টুপি, চোখে সানগ্লাস, মুখে মাস্ক, চুপিসারে কলকাতায় ফিরলেন তৃণমূলের কোন সাংসদ, বাড়ল রহস্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বিমানবন্দরে চোর স্লোগান, কনভয়ে বাসের ধাক্কা, দিল্লি থেকে ফিরে ভবানী ভবনের উদ্দেশ্যে রওনা অভিষেকের। দিল্লি থেকে কলকাতায় ফিরে বিমানবন্দর থেকে ভবানী ভবনের উদ্দেশ্যে রওনা দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের দেওয়া শর্ত মেনেই সিআইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে ভবানী ভবনে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যদিও ভবানী ভবনে যাওয়ার পথেই ঘটে বিপত্তি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে একটি বাস ধাক্কা মারে। ভিআইপি রোডের ওপরে হলদিরামের কাছে এই দুর্ঘটনা ঘটে, যদিও বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। এদিন বিকেল 4টে নাগাদ দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছান অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিমানবন্দরে অভিষেককে লক্ষ্য করে চোর স্লোগান দেওয়া হয়। বিধায়কদের সই জাল, সিআইডির মুখোমুখি হওয়ার আগে রক্ষা কবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদের শর্ত সাপেক্ষ 3 সপ্তাহের রক্ষা কবচ দিয়েছে আদালত। একই সঙ্গে অভিষেককে আজ সন্ধ্যা 6টার মধ্যে অভিষেককে সিআইডির মুখোমুখি হওয়ার নির্দেশ দেন বিচারপতি কৌশিক চন্দ্র। এর আগে অন্তত 3 বার বিধানসভার সই জাল কাণ্ডে সিআইডির তলবে সাড়া দেননি অভিষেক। প্রথমবার তার কালীঘাটের বাড়িতে গিয়ে অভিষেকের হাতেই নোটিশ দিয়ে এসেছিলেন সিআইডির আধিকারিকরা, কিন্তু শারীরিক অসুস্থতা, কলকাতায় না থাকার মতো অজুহাত দেখিয়ে 3 বার হাজিরা এড়িয়েছেন অভিষেক হাজিরা না দিলেও সই জাল কাণ্ডের তদন্তে তৎপরতা বজায় রেখেছে সিআইডি। কালীঘাটে নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দলের কার্যালয়েও তল্লাশি চালিয়েছিলেন তদন্তকারীরা। বাংলাদেশ সীমান্তে ফের উত্তেজনা, নিজেদের নাগরিককে নিল না বিজিবি, ছোড়া হলো পাথর। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে উত্তেজনা ছড়িয়েছে। মেঘালয়ের সাউথ গারো হিলস জেলার মহেন্দ্রগঞ্জ সংলগ্ন নন্দীরচর সীমান্ত এলাকায় এক ব্যক্তিকে ঘিরে ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে অচলাবস্থা তৈরি হয়েছে বলে জানা গেছে। রিপোর্ট অনুযায়ী সমস্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে এক ব্যক্তিকে আটক করে বিএসএফ। জিজ্ঞাসাবাদের সময় তিনি নিজেকে বাংলাদেশের নাগরিক বলে দাবি করেছেন বলে জানা যায়। এরপর প্রচলিত নিয়ম মেনে বিএসএফ তাকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফেরত পাঠানোর চেষ্টা করে। অভিযোগ, ওই ব্যক্তি সীমান্ত অতিক্রম করার পরে বিজিবি এবং বাংলাদেশের সীমান্তরক্ষী এলাকার স্থানীয় বাসিন্দারা তাকে গ্রহণ করতে অস্বীকার করে। ফলে সীমান্তের কাঁটাতারের ওপারে তিনি অনিশ্চিত অবস্থায় আটকে রয়েছেন বলে দাবি করা হয়। ঘটনার জেরে সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। 2 দেশের কিছু স্থানীয় বাসিন্দার মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে ইট পাটকেল, পাথর ছোড়া শুরু হয় বাংলাদেশের দিক থেকে। নিরাপত্তা সংস্থাগুলি পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে বলে সূত্রের খবর। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত বিএসএফ বা বিজিবির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।
ভিত্তিহীন গুজব, তৃণমূলের সঙ্গে সংযুক্তিকরণের জল্পনা ওড়ালো কংগ্রেস। বড় পদ বদলে ঢের শর্ত, 26-এর বিধানসভা ভোটের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তৈরি তৃণমূল কংগ্রেস সর্বস্তরে ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার পর থেকে জল্পনা তুঙ্গে উঠেছিল যে এবার কংগ্রেসের সঙ্গেই মিশে যাবে তৃণমূল। এ শুধু ঘরের মেয়ের ঘরে ফেরা নয়, জাতীয় রাজনীতিতে এ এক বড় সমীকরণ হতে চলেছে। সূত্রের খবর, দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় ও সোনিয়া গান্ধীর মধ্যে এই সংক্রান্ত আলোচনা হয়েছে। এমনও জল্পনা শোনা গিয়েছিল 2-1 দিনের মধ্যেই নাকি কংগ্রেস তৃণমূল মিশে যাবে। বুধবার কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল জরুরি ভিত্তিতে বৈঠকের জন্য সমস্ত রাজ্যের প্রদেশ সভাপতিদের ডেকে পাঠানোয় সেই জল্পনা আরও উস্কে ওঠে। কিন্তু বৃহস্পতিবার কংগ্রেসের সেই বৈঠকে তৃণমূল প্রসঙ্গ উঠলই না, বরং দলের বর্ষিয়ান নেতা জয়রাম রমেশ জানালেন, মমতা সোনিয়ার মধ্যে কথাবার্তা নিয়ে যে খবর হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। বৃহস্পতিবার দিল্লির ইন্দিরা ভবনে কংগ্রেসের সব প্রদেশ সভাপতি ও সাধারণ সম্পাদককে নিয়ে বৈঠক করেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। দেশে মূল্যবৃদ্ধি, বেকারত্ব, নিট কেলেঙ্কারি ও অন্যান্য গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা হয়। পরে সাংবাদিক বৈঠক করে কেসি বেণুগোপাল দাবি করেন, এদিন তৃণমূলকে নিয়ে কোনো আলোচনা হয়নি। একই বক্তব্য কংগ্রেস নেতা জয়রাম রমেশের। তার বক্তব্য, বিভিন্ন সংবাদ মাধ্যমে একটি খবর দেখানো হয়েছে, এই খবর সম্পূর্ণ ভুয়ো। সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের 40 বছরের ব্যক্তিগত সম্পর্ক, তাদের মধ্যে অনেক কথা হয়েছে, যা আপনারা বলছেন সে বিষয়ে নিয়ে কোনো আলোচনা হয়নি। দেশের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন 66 দিনের মধ্যেই ইস্তফা কোয়েল মল্লিকের। কোয়েল মল্লিক চিরকালই অরাজনৈতিক অবস্থান নিয়েছেন। টলিপাড়ার তর্ক বিতর্কেও বিশেষ জায়গা ছিল না কোয়েলের। সেই অভিনেত্রী আচমকা তৃণমূলের হাত ধরে রাজ্যসভার সাংসদ হয়ে যাওয়ায় অবাক হয়েছিলেন অনেকেই। শপথ নেওয়ার 66 দিনের মাথায় এলো তার ইস্তফা দেওয়ার খবর। একে একে তৃণমূলের রাজ্যসভার 3 সাংসদ পদত্যাগ করেছেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজেদের অবস্থানও স্পষ্ট করেছেন তারা। এবার কোয়েল মল্লিকের ইস্তফা দিয়েছেন বলে সূত্রের খবর। গত কয়েকদিন ধরেই কোয়েল চুপচাপ। তৃণমূলের এহেন বিপর্যয়ের পরও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রকাশ্যে একটা শব্দও খরচ করেননি। দিল্লি যাওয়ার কোনো খবর নেই, তবে সূত্রের খবর কলকাতা থেকে ইমেল করে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। তবে এ ব্যাপারে কোয়েল এখনও মুখ খোলেননি। অভিনেত্রী ফোন করা হলে তিনি ফোন ধরেননি। তার টিমকে প্রশ্ন করা হলে তারা জানায় তাদের কাছে এ সম্পর্কিত কোনো তথ্য নেই। কোয়েল মল্লিকের বাবা অভিনেতা রঞ্জিত মল্লিকের সঙ্গে ফোনে যোগাযোগ করা যায়নি। রঞ্জিত মল্লিকের বাড়িতে ফোন করা হলে জানানো হয় এ ব্যাপারে যা বলার কোয়েল জানাবেন। গত 6 এপ্রিল দিল্লিতে রাজ্যসভার সাংসদ পদে শপথ নিয়েছিলেন কোয়েল। শপথ নেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় পুরো পরিবারের সঙ্গে ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, বাংলার মানুষের জন্য কাজ করার সুযোগ পেয়েছে। সংবাদ মাধ্যমে বলেছিলেন, দেশের মানুষের জন্য নিজেকে উৎসর্গ করতে চায়। ভোট প্রচারে দেখা গিয়েছে তাকে, তবে পরাজয়ের পর আর কোনো কথা বলতে শোনা যায়নি তাকে। মার্কিন রণতরীর হামলা তেলের জাহাজে, ওমান উপকূলে মৃত্যু 3 ভারতীয় নাগরিকের। ওমানের উপকূলে তেলের জাহাজে মার্কিন সেনার হামলা, মৃত্যু হলো 3 ভারতীয় নাবিকের। প্রথমে ওই 3 ভারতীয় নাবিক নিখোঁজ হয়ে গিয়েছেন বলেই মনে করা হয়েছিল, তবে এবার জানা গেল যে তাদের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এই খবর নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন 2 নাবিকের দেহ উদ্ধার করা হয়েছে। পালাউরের পতাকাযুক্ত তেলের ট্যাঙ্কার সেটবেলো ওমানের উপকূল দিয়ে যাচ্ছিল। হরমুজ প্রণালীর কাছে মার্কিন রণতরী সেই জাহাজে হামলা করে। ওই জাহাজে 24 জন ভারতীয় ও 2 জন পাকিস্তানি, একজন ইউক্রেনিয়ান ও একজন রাশিয়ান নাগরিক ছিলেন। প্রাথমিকভাবে জানা গিয়েছিল ভারতীয় নৌসেনা গিয়ে ভারতীয় নাবিকদের উদ্ধার করা হয়েছে। পরে জানা যায় 21 জন নাবিককে উদ্ধার করা গেলেও ডেক ক্যাডেট আদিত্য শর্মা, ইঞ্জিন ফিটার শিবনন্দ চৌরাশিয়া ও চিফ ইঞ্জিনিয়ার পি সুরেশের কোনো খোঁজ পাওয়া যায়নি। ফলতার এক সময়ের পুষ্পা জাহাঙ্গীর খানকে হাফ প্যান্ট পরিয়ে ঘোরালো পুলিশ। একদা ফলতায় পুষ্পার দাপটে বাঘে গরুতে এক ঘাটে জল খেত, কিন্তু রাজ্যে পালা বদলের পর সেই দাপটও নেই সেই হম্বিতম্বিও। তৃণমূলের সেই এক সময়ের পুষ্পা ওরফে জাহাঙ্গীর খানকে এবার হাফ প্যান্ট পরিয়ে ঘোরালো পুলিশ। গ্রেপ্তারির পর জাহাঙ্গীরকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হলো। সেই মতো হাফ প্যান্ট পরিয়ে সারা হাটে জাহাঙ্গীরকে ঘোরালেন আইসি ফলতা পার্থসারথী ঘোষ। তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হয় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত জাহাঙ্গীরকে। তাকে ভারত নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়। রাজ্যে পালাবদলের আগে নিজেকে পুষ্পা বলে জাহির করে হুঙ্কার ছেড়েছিলেন জাহাঙ্গীর। তোলাবাজির অভিযোগে
এই মুহূর্তে পুলিশি হেফাজতে রয়েছেন তিনি। এদিকে তাকে নিয়ে রাস্তায় বেরোয় পুলিশ। ঘটনাস্থল থেকে যে ভিডিও সামনে এসেছে তাতে দেখা গিয়েছে কালো রঙের হাফ প্যান্ট এবং ধূসর রঙের টি শার্ট পরে রয়েছেন জাহাঙ্গীর। তার একটি হাত শক্ত করে ধরে রেখেছেন এক পুলিশ অফিসার। সামনে পেছনে আরও পুলিশ রয়েছে। সেই অবস্থায় রাস্তায় ঘোরানো হয় জাহাঙ্গীরকে। ঘটনার পুনর্নির্মাণ করতেই অভিষেককে এদিন রাস্তায় বের করা হয় বলে জানা গিয়েছে। নির্বাচনের আগে হম্বিতম্বি করার সময় নিজেকে পুষ্পা বলে জাহির করেন জাহাঙ্গীর। সেই সময় তাকে বলতে শোনা যায়, লোকাল পুলিশ কাউকে নিচ্ছে না, সিআরপিএফ নিয়ে গিয়ে শুধু আমার বাড়িতে নয়, আমার সহকর্মীদের বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে। সিআরপিএফ হুমকি দিচ্ছে আমাদের মা বোনেদের। তৃণমূলের নেতাকর্মীদের ধমক টমক দিয়ে ভয় দেখিয়ে রাখতে পারবেন না। উনি নিজেকে সিংহ মনে করেন। আমরাও পুষ্পা ঝুঁকে গানেহি, আমরা ঝুঁকবো সাধারণ মানুষ দেবতার কাছে। কোনো দিল্লির পুলিশ বা বিজেপির দালালের কাছে মাথা নত করব না। লক্ষ্মীবারে হু হু করে কমল সোনার দাম। সোনার দাম প্রতিনিয়ত ওঠানামা করতে থাকে। এই সপ্তাহে এসেও সেই দামের ধারাবাহিকতা বজায় রয়েছে, যার ফলে কাল ঘাম ছুটেছে জনসাধারণের। এই পরিস্থিতিতে আপনি যদি সোনা কেনার পরিকল্পনা করেন তাহলে এর দামের পরিবর্তনের দিকে একবার নজর দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। চলুন দেখে নেওয়া যাক আজকে সোনা ওর উপর সস্তা হয়েছে নাকি ব্যয়বহুল হয়েছে। ক্রমাগত নিম্নমুখী সোনার দাম রইল আজকে লেটেস্ট রেট। আজ 22 ক্যারেট 1 গ্রাম হলমার্ক সোনার দাম 14,100 টাকা। 22 ক্যারেট 10 গ্রাম হলমার্ক সোনার দাম 1,41,000 টাকা। আর 24 ক্যারেট 1 গ্রাম পাকা সোনার দাম 14,835 টাকা। 24 ক্যারেট 10 গ্রাম পাকা সোনার দাম 1,48,350 টাকা। সোনার পাশাপাশি আজকের রূপোর দাম এক ঝলকে দেখে নিন। 100 গ্রাম খুচরো রূপোর কিনতে দিতে হবে 23,515 টাকা। অভিষেকের উদ্ধত্ত খারাপ ব্যবহার সব ধ্বংস করেছে, বিস্ফোরক মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের যখন একের পর এক বিদ্রোহ হচ্ছে, দল ছাড়ছেন সাংসদরা, বিধায়করা নিজেদের বিচ্ছিন্ন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে, তখন বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মমতার বিশ্বস্ত সৈনিক হিসেবে পরিচিত আইনজীবী কল্যাণ সাফ জানিয়ে দিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার মধ্যে একজনকে বেছে নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। কল্যাণ বলেছেন, পিটিশন ফাইল হচ্ছে, আমায় জানানো হচ্ছে না, বলা হচ্ছে ওপর থেকে নির্দেশ আছে, আমায় ডাস্টবিনের মতো ব্যবহার করা হচ্ছে। অভিষেকের উদ্ধত্ত খারাপ ব্যবহার সব কিছু ধ্বংস করেছে। একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বলেছেন, এখানে কাজ করা আমার পক্ষে অসম্ভব। মমতাদিকে ঠিক করতে হবে, উনি অভিষেককে চান না আমায় চান। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা ছাড়া তৃণমূলের অন্য মামলা লড়ব। বিস্ফোরক মন্তব্য তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। বলছেন, অভিষেক দিদির রক্তের সম্পর্কের, ওর ভাইপো, কিন্তু আমরা 40 বছর ধরে মমতা দিদির সঙ্গে রয়েছে। আমাদের সঙ্গে ব্লাড রিলেশন নয়, কিন্তু 40 বছর ধরে মমতা দিদির হয়ে লড়েছে। দলের হারের দায় অভিষেককে নিতে হবে, মমতাদিকে বেছে নিতে হবে। ব্লাড রিলেশনকে বেছে নেবেন না আমাকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য তাকে চোর স্লোগান পর্যন্ত শুনতে হয়েছে বলে দাবি করেছেন কল্যাণ। পাশাপাশি তিনি বলেছেন, অভিষেকের এই সিআইডি তদন্তের মামলা রিভিশনের জন্য আমি ফাইল করেছিলাম। শুক্রবার সারা দিন বসে রইলাম, মামলা হলো না। আমি শেষ মেনশন করায় জজ সাহেব বললেন বুধবার মামলা হবে। দিল্লি গিয়েছিলাম, মঙ্গলবার ফিরলাম। দিদির বাড়িতে গেলাম, সিআইডি অফিসারদের সঙ্গে কথা বললাম। বুধবার সকালে কৌশিক চন্দের ঘরে মামলা করলাম, মেনশন করে আর্জেন্সি বললাম। সেখানে অবৈধ সার্চের কথাও বললাম। 12:30 থেকে 1টার সময় এক আইনজীবী বললেন অভিষেক পাঠিয়েছেন। আমি বললাম, একবারও কথা বলা হয় না। 45 বছর ধরে এই পেশায় রয়েছে। আমার জুনিয়রকে দিয়ে মামলা করতে বলছে, আমাকে অ্যাসিস্ট করতে বলছে। এটা হয়? রাত 12:30টায় বলছে আমাকে দরকার নেই, অয়ন ভট্টাচার্য মামলা করবে। একজন সিনিয়র আইনজীবীর সঙ্গে এরকম করতে পারো না। এরকম উদ্ধত্ত কারো জন্য মামলা করব না। কল্যাণ যোগ করেছেন, সে বুঝতে পারছেন না মানুষ তাকে পছন্দ করছে না কর্মীরা পছন্দ করছে না। একথা মাঝে আমি দিদিকেও বলেছিলাম, খারাপ দিনে দিদির পাশে রয়েছি, আমার সঙ্গেও এরকম ব্যবহার। আমি জানি ও আমাকে বিশ্বাস করে না। যে দলটাকে ভেঙে দিয়েছে, সে থাকলে দলে আর দাঁড়াবো না।